প্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মানিক হোসেন, প্রভাষক পরিসংখ্যান, রাজশাহী কলেজ, রাজশাহী। শুরু করতে যাচ্ছি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান দ্বিতীয় পত্র থেকে সূচক সংখ্যা। এটা আমাদের সপ্তম অধ্যায়ের আলোচ্য বিষয়। সেখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি সূচক সংখ্যা থেকে। তো আমরা শুরু করি, আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই, মূল পাঠে চলে যাই। দেখি সূচক সংখ্যা থেকে আমরা আস্তে আস্তে আলোচনা করে দেখি। প্রথমে আমাদের যে প্রশ্নটা সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে যে সূচক সংখ্যা কি। তো সূচক সংখ্যা কি সেটার সংজ্ঞা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। সূচক সংখ্যা হচ্ছে এমন একটি যে সংখ্যার সাহায্যে সময়, স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্যের সাপেক্ষে কতগুলো দ্রব্যের মূল্য, উৎপাদন বা মানের আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করা হয়, তাকে সূচক সংখ্যা বলে। আমরা এখানে দেখি, এখানে সাপেক্ষ, একটার সাপেক্ষে আর একটা তুলনা করতে হবে। এটা একটা তুলনামূলক সংখ্যাটাই হচ্ছে তুলনামূলক আলোচনা, তুলনামূলক বিশ্লেষণ। তো সেটা তুলনা কার সাথে করতে হবে? তুলনাটা আমরা হচ্ছে সময়ের সাথে করতে পারি, স্থানের সাথে করতে পারি, বা অন্য কোনো যে কোনো বৈশিষ্ট্যের সাপেক্ষে কাদের তুলনা করব সেগুলো হচ্ছে কি, কতগুলো দ্রব্যের মূল্যর তুলনা করতে পারি, কতগুলো উৎপাদন বা অন্য কোনো মানের আপেক্ষিক পরিবর্তনটা কেমন হবে? আপেক্ষিক পরিবর্তন। সেই পরিবর্তন পরিমাপ করার যে কৌশল, সেটাকে বলা হচ্ছে সূচক সংখ্যা। আমরা যে বললাম সময়, স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্য, তবে অধিকাংশ ক্ষেত্রেই সময়ের সাপেক্ষে পরিবর্তন পরিমাপ করা হয়। তবে কি অধিকাংশ সময়ে সময়ের সাথে সংঘটিত পরিবর্তনকেই পরিমাপ করা হয়। তবে আমরা বললাম সময় বাদেও অন্য, যেমন স্থান বা অন্য যে কোনো বৈশিষ্ট্যের সাপেক্ষে তুলনা করা যেতে পারে, বা তুলনা করার আপেক্ষিক যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা পরিমাপ করা যেতে পারে। তো গাণিতিকভাবে সূচক সংখ্যা হলো একটি অনুপাত বা অনুপাতের গড়ের শতকরা হার নির্ণয়কারী এককবিহীন সংখ্যা। এটা ইউনিট ফ্রি, কোনো ইউনিট থাকে না এখানে, বা কোনো একক থাকে না। আর আমরা যেমন একক বলতে আমরা বুঝি কেজি, মিটার, সেন্টিমিটার, এই যে এই এককগুলো, এই সংখ্যাতে কোনো ধরনের এককই থাকে না। কেজি থাকে না, মূল্য বা টাকা, মূল্যের জন্য আমরা বলতে পারি টাকা, ডলার, এগুলা থাকবে না। উৎপাদনের জন্য সেটা মন হতে পারে, টন হতে পারে, এগুলা থাকবে না। বা অর্থাৎ পুরোটাই একটা ইউনিট ফ্রি, শুধুমাত্র একটা সাধারণ সংখ্যা পাওয়া যাবে, সেটাই হচ্ছে সূচক সংখ্যা। তাহলে আমরা কি বললাম? সূচক সংখ্যা একটা হবে অনুপাত বা অনুপাতের গড়ের শতকরা হার নির্ণয়কারী এককবিহীন সংখ্যা। কয়েকটা বৈশিষ্ট্যের কথা বললাম। সূচক সংখ্যা হবে এককবিহীন, সেটা হবে কি শতকরায় প্রকাশ করা হবে। তারপর এটা কি একটা অনুপাত বা অনুপাতের গড়। তাহলে আমরা কি বুঝতে পারলাম সূচক সংখ্যা থেকে? যে সংখ্যার সাহায্যে সময়, স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্যের সাপেক্ষে কতগুলো দ্রব্যের মূল্য, উৎপাদন বা মানের আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করা হয়, তাকে সূচক সংখ্যা বলা হবে। সূচক সংখ্যার আমরা যে সংজ্ঞাটা দিলাম, কয়েকজন পরিসংখ্যানবিদ এই সংজ্ঞাটাকে বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা দেখি দুই একজন পরিসংখ্যানবিদের সূচক সংখ্যার সংজ্ঞাটা তারা কিভাবে সংজ্ঞায়িত করেছে, বা সূচক সংখ্যা বলতে তারা কি বোঝাতে চেয়েছেন। কক্সটন ও কাউডেন, বিখ্যাত পরিসংখ্যানবিদ দুইজন, তাদের মতে সূচক সংখ্যা হলো পারস্পরিক সম্পর্কযুক্ত কতগুলো বিষয়ের বিস্তৃতির পার্থক্যের পরিমাপ করার একটি কৌশল। অর্থাৎ বিস্তৃতির পার্থক্যের পারস্পরিক কি হতে হবে? সম্পর্কযুক্ত হবে কতগুলো বিষয়ের পারস্পরিক সম্পর্কযুক্ত কতগুলো বিষয়। আমরা কতগুলো বিষয়ের কথা আগে বলেছি, যেমন দ্রব্য হতে পারে, দ্রব্যের মূল্য হতে পারে, উৎপাদন হতে পারে, বা অন্যান্য সংশ্লিষ্ট যে কোনো বিষয় হতে পারে। তার বিস্তৃতির যে পার্থক্য, সেটা পরিমাপ করার যে কৌশল, সেটাই হবে সূচক সংখ্যা। এই সূত্রটা দিয়েছেন কক্সটন ও কাউডেন। আরেকজন বিখ্যাত পরিসংখ্যানবিদ, আমরা যাকে পরিসংখ্যানের জনক বলে থাকি, অধ্যাপক আর এফ ফিশার, তিনি সূচক সংখ্যাকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন, সূচক সংখ্যার উদ্দেশ্য হলো যে কোনো একক চিত্র বা সংখ্যার ন্যায় সঠিকভাবে ভিন্নমুখী অনুপাত সময়ের সাধারণ ঝোঁকের বর্ণনা দেওয়া। অর্থাৎ সাধারণত জেনারেলি কোন টেন্ডেন্সিতে বা কোন
টেন্ডেন্সি ফলো করছে সেইটাকে অনুপাতের মাধ্যমে বা সেটা সেই এই সূচক সংখ্যার মাধ্যমে একক একটা চিত্র ইউনিট একটা ফিগার দাঁড় করায় সেটার বর্ণনা দেওয়ার জন্য এই সূচক সংখ্যা তৈরি করা হবে, নির্ণয় করা হবে বা প্রস্তুত করা হয়। তো এই ছিল হচ্ছে দুজন বিখ্যাত পরিসংখ্যানবিদের সূচক সংখ্যা নিয়ে তাদের চিন্তা ভাবনা। এখন সূচক সংখ্যা তৈরি করলেন কে? সর্বপ্রথম সূচক সংখ্যার ধারণাটা কে দিলেন? সর্বপ্রথম ইতালিয়ান অধিবাসী গিওভানি রিনালদো কার্লি 1764 সালে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করেন। এটিই প্রথম সূচক সংখ্যা। অথবা আমরা যদি প্রশ্ন করি সূচক সংখ্যা কে প্রথম ইন্ট্রোডিউস করে, তাহলে আমরা বলতে হবে যে গিওভানি রিনালদো কার্লি। কত সালে? 1764 সালে। এটা প্রথম যেটা সূচক সংখ্যা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে মূল্য সূচক সংখ্যা বা প্রাইস ইন্ডেক্স নাম্বার। এটি মূলত এটিই প্রথম সূচক সংখ্যা। এখন সূচক সংখ্যার সাথে আমাদের কিছু ট্রাম আমাদের সাথে বারবার আমাদেরকে ডিস্টার্ব করবে। সেই যে ট্রামগুলো ডিস্টার্ব করবে তাদেরকে আগে আমরা পরিচিত হয়ে নিই, তাদের সাথে ইন্ট্রোডিউস হয়ে নিই। কি তারা বলতে চায়, মানে এই বিষয়গুলো কি, আমরা বারবার এই কথাগুলো বলবো, কিন্তু এই বিষয়গুলো দিয়ে কি বোঝাবো? প্রথমে হচ্ছে ভিত্তি বছর। যে বছরের সাথে তুলনা করে সূচক সংখ্যা নির্ণয় করা হয় সেই বছরকে ভিত্তি বছর বলে। যে বছরের সাথে তুলনা করা হবে সেই বছরকে বলা হবে ভিত্তি বছর। একে নট চিহ্ন অর্থাৎ জিরো চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়। যেমন ভিত্তি বছরের মূল্য P0, ভিত্তি বছরের পরিমাণ Q0 ইত্যাদি। অর্থাৎ Q0 বা Q0, আমরা জিরো বলি, Q0 বলি, যেটাই বলি এটাই হবে হচ্ছে আমাদের। যেমন আছে আমরা মূল্য, ভিত্তি বছরের মূল্য যদি আমরা বোঝাতে চাই তাহলে P0, ভিত্তি বছরের পরিমাপ যদি আমরা বোঝাতে চাই তাহলে পরে Q0। এই যে আমাদের এটাকে হচ্ছে মূল্য, ভিত্তি বছরের মূল্য 0 বা নট, এখানে পরিমাণ হচ্ছে Q0 বা Q0, যেটাই বলি এটা দ্বারা আমরা ভিত্তি বছর বোঝাই। সাধারণত 0 বা নট দ্বারা আমরা ভিত্তি বছরকে চিহ্নিত করে থাকি, বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। এরপর আছে চলতি বছর। যে বছরের জন্য সূচক সংখ্যা নির্ণয় করা হয় সেই বছরকে চলতি বছর বলে। যে বছরের জন্য সূচক সংখ্যা নির্ণয় করা হবে সেই বছরকে বলা হবে চলতি বছর। একে এন চিহ্ন দ্বারা সূচিত করা হয়। তাহলে পরে আমরা যদি চলতি বছরের মূল্যকে বোঝাতে চাই তাহলে পরে PN, চলতি বছরের মূল্যকে যদি বোঝাতে চাই PN, আর চলতি বছরের পরিমাণ যদি বোঝাতে চাই তাহলে পরে QN, পরিমাণ যদি বোঝাতে চাই তাহলে পরে QN। কিউ হচ্ছে কোয়ান্টিটি থেকে এসেছে, আর হচ্ছে এন কে দিয়ে আমরা চলতি বছরকে নির্দেশ করি। ঠিক তেমনই পি এসেছে প্রাইস থেকে, এন দিয়ে আমরা চলতি বছরকে নির্দেশ করি। কোনো বইতে এটাকে P1 দিয়েও সূচিত করে, কোনো বইতে এটাকে P1 দিয়েও সূচিত করে চলতি বছরকে। তো আমরা তবে ইন জেনারেল ম্যাক্সিমাম বই এটাই ফলো করে, এনকেই ফলো করে, যার কারণে আমরা এন দিয়ে এখানে সবসময় লিখবো। আবার তোমরা যাতে বিভ্রান্ত না হও, তা 1 দিয়ে কি বোঝানো হয়েছে তার জন্য আমি সেটাও বলে রাখলাম। কোনো বইতে 1 চলতি বছরকে বোঝানোর জন্য 1 দ্বারা সূচিত করা হয়, আর কি বাকিটা হচ্ছে 0 আর 1 দিয়ে অনেক সময় সূচিত করা হয়। কারণ এখানে দুইটা মাত্র বিষয় থাকে, একটা হচ্ছে কি ভিত্তি বছর, একটা হচ্ছে চলতি বছর, যার কারণে আমরা 0-1 ভেরিয়েবল দিয়েও প্রকাশ করতে পারি। আমরা একটা উদাহরণ দেখি। সামগ্রিক যে কথাগুলো বললাম, সূচক সংখ্যা বললাম, সূচক সংখ্যা এবং ভিত্তি বছর এবং চলতি বছরগুলো বললাম, একটা উদাহরণের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করি। ধরি কোনো নির্দিষ্ট দ্রব্যের মূল্য 1995 ও 2000 সালে যথাক্রমে 25 ও 30 টাকা ছিল। 2000 সালে ছিল 30 টাকা এবং 1995 সালে ছিল 25 টাকা। সুতরাং 1995 সালের সাপেক্ষে 2000 সালে দ্রব্যটির মূল্য সূচক সংখ্যা হবে, অর্থাৎ 95 সালের সাপেক্ষে 2000 সালের মূল্য সূচক সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে পরে আমাদের এখানে একটু আমরা আগে ভিত্তি বছর এবং চলতি বছরটা বুঝে নিই। যার সাপেক্ষে সূচক সংখ্যা নির্ণয় করব সে হবে ভিত্তি বছর। এখানে আমরা 1995 সালের সাপেক্ষে 2000 সালে নির্ণয় করতে যাচ্ছি, তার মানে 1995 সালটা হবে
ভিত্তি বছর, এবং 2000 সালটা হবে চলতি বছর। তার যার সাপেক্ষে নির্ণয় করবো সে হবে ভিত্তি বছর, আর যাকে যে সালের জন্য, যে সময়ের জন্য, যে স্থানের জন্য, যে কালের জন্য নির্ণয় করবে সেটা হবে চলতি বছর। ঠিক আছে, তাহলে চলতি বছরকে আমরা এন দিয়ে সূচিত করি, আর ভিত্তি বছরকে আমরা নট অথবা 0 দিয়ে সূচিত করি। তাহলে পরে আমরা আর সূচক সংখ্যাকে, মূল্য সূচক সংখ্যাকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। মূল্য সূচক সংখ্যাকে যদি আমরা আই এসেছে হচ্ছে ইন্ডেক্স নাম্বার থেকে, ইন্ডেক্স নাম্বারের আই, পি থেকে এসেছে প্রাইস থেকে। তাহলে পরে সূচক সংখ্যার সংখ্যাটা হবে সামেশন পি এন ডিভাইডেড বাই সামেশন পি 0 ইন্টু 100, সামেশন পি এন ডিভাইডেড বাই সামেশন পি নট ইন্টু 100 সূচক সংখ্যার সূত্র। তাহলে পরে এখান থেকে আমরা মান বসাতে পারি, এখান থেকে আমরা মান বসাতে পারি, বা এখান থেকে আমরা আরেকটু সরল করতে পারি। কারণ এখানে দেখো একটা ভিত্তি বছর আর একটা চলতি বছর, একটা দ্রব্যের একটা মান আছে, যার কারণে সামেশন দেওয়া আর না দেওয়া একই কথা। তার মানে আমাদের সূত্রটা আরো সরল করলে পরে দাঁড়াচ্ছে pn ডিভাইডেড বাই p0 ইন্টু 100। এখন আমরা মান বসাই, p0 এর মান কত? এখানে p0 যে মানটা দেওয়া আছে তোমরা নিশ্চয়ই উদাহরণটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেখো pn হচ্ছে প্রাইস, চলতি বছরের মূল্য, আমরা চলতি বছর কাকে বলেছি? 2000 সাল। 2000 সালের মূল্যটা কি কত আছে? 30 টাকা। 30 টাকা আছে 2000 সালের। আর পি নট আছে 25 টাকা। পি নট মানে কি? ভিত্তি বছরের মূল্য। ভিত্তি বছর এখানে আমরা কত বলেছি? 1995 সাল। 1995 সালের মূল্য, দ্রব্যটির মূল্য আছে 25 টাকা। তাহলে পরে আমরা এখানে এখন যদি এই মানগুলো বসে, যে পিএন 30 টাকা এবং পি নট 25 টাকা ইন্টু 100, তাহলে পরে কত দাঁড়াচ্ছে? 100। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াচ্ছে 120। এখানে কোনো টাকা নাই, টাকা থাকবে কোথা থেকে? দেখো এখানে 30 টাকা ছিল, এখানেও 30 টাকা। এই টাকা কেটে গেল, কেটে যায় কি? ইউনিট ফ্রি হয়ে গেল, আর কোনো ইউনিট অবশিষ্ট থাকলো না, যার কারণে সূচক সংখ্যা কি? ইউনিট ফ্রি নাম্বার বা এককবিহীন সংখ্যা। তাহলে পরে আমরা এখান থেকে সূচক সংখ্যা নির্ণয় করলাম। সূচক সংখ্যা আমরা একটা সাধারণভাবে সূচক সংখ্যা বোঝার জন্য, ভিত্তি বছর বোঝার জন্য এবং চলতি বছর বোঝার জন্য একটা সূচক সংখ্যা ইন জেনারেলি নির্ণয় করে দেখালাম। তো সূচক সংখ্যা এখানে কাকে কি বলা হয়েছে তার বর্ণনা আমরা দিয়েছি। এখন এই যে 120 যে নাম্বারটা পেলাম, এটার একটু মন্তব্য করার দাবি রাখে। এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? সেইটা একটু ব্যাখ্যা করার দাবি রাখে। তা আমরা সেটা একটু ব্যাখ্যা করে দেখাই। দ্রব্যটির মূল্য 1995 সালের তুলনায় 2000 সালে কি হয়েছে? 120 মাইনাস 100 ইকুয়াল টু 20% বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট? 20%। আমরা এটা 100 দিয়ে, আমরা যে সূচক সংখ্যা যেটা পাবো, সেটা আইপি থেকে 100 বিয়োগ করবো। এটা 100 বিয়োগ করার পর যদি এটা পজিটিভ হয় তাহলে পরে বৃদ্ধি পেয়েছে, যদি পজিটিভ হয় তাহলে পরে বৃদ্ধি পেয়েছে। সে মূল্য হতে পারে, উৎপাদন হতে পারে, যেটাই হতে পারে। এখানে যদি পজিটিভ সাইন আসে, আমরা ইন্ডেক্স নাম্বার মাইনাস 100 এটা যা করবে সেটা যদি পজিটিভ হয় তাহলে বৃদ্ধি পেয়েছে। আর যদি ইন্ডেক্স নাম্বার মাইনাস 100 ইকুয়াল টু মাইনাস হয় তাহলে পরে সেটা কি হবে? তাহলে পরে সেটা কি কমে গেছে বা হ্রাস পেয়েছে। ঠিক আছে, তাহলে পরে 100 থেকে আমরা ইন্ডেক্স নাম্বার আমরা যেটাই পাবো, কেন যেটাই সূচক সংখ্যা যেটা নির্ণয় করবে সেটা সেখান থেকে 100 বিয়োগ করবে। 100 বিয়োগ করার পরে যা থাকবে, যদি পজিটিভ হয় তাহলে বৃদ্ধি পেয়েছে, আর যদি নেগেটিভ হয় তাহলে পরে হ্রাস পেয়েছে বা কমে গিয়েছে। তাহলে পরে আমরা এটা নির্ণয় করলাম। তাহলে পরে 120 মাইনাস 100 তাহলে পরে কি? 20। এটা পার্সেন্ট, এটা 20%। তাহলে কি মূল্য 1995 সালের তুলনায় 2000 সালে মূল্য কি? 20% বৃদ্ধি পেয়েছে। ওই দ্রব্যটির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। এটাই দ্বারা আমরা বুঝতে পারি। তাহলে পরে আমরা যদি বলি কোনো সূচক সংখ্যা 120 বলতে কি বুঝো? যদি আমরা একটা প্রশ্ন করি যে সূচক সংখ্যা 120 বলতে কি বোঝো, তাহলে পরে কি বলতে পারবা? কি বলবা এখান থেকে? বা কি বোঝা যায় ব্যাখ্যা করো। তাহলে কি ব্যাখ্যা দিবা এখান থেকে? যে ব্যাখ্যাটা হবে, ব্যাখ্যাটা খুবই সিম্পল। আমি এতক্ষণে যেটা বললাম, যদি এটা থেকে 100 বিয়োগ করতে হবে। 100 বিয়োগ করার পর যদি অবশ্যই 120, যেহেতু এটা থেকে 100 বিয়োগ করলে পরে 20 হবে। 20 যেটা পার্সেন্ট, 20% দ্রব্যটির মূল্য বৃদ্ধি পেয়েছে। কার তুলনায়? ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের।
ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের দ্রব্যের মূল্য অথবা দ্রব্যের উৎপাদন 20% বৃদ্ধি পেয়েছে। খুবই সহজ। তাহলে পরে আমরা এখানে 120 দিয়ে আমি উদাহরণ দিলাম, যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো একটা সংখ্যা দিয়ে বলতে পারে, যে কোনো একটা সংখ্যা দিয়ে বলতে পারে এটা বলতে কি বোঝো, সূচক সংখ্যা অথবা 200 দিয়ে বলতে পারে, সূচক সংখ্যা IP = 200। তাহলে পরে তো এটা দিয়ে কি বোঝা যায়, কি বুঝতে পারো, ব্যাখ্যা করো। তাহলে পরে 200 বিয়োগ 100, তাহলে পরে কি 100% বৃদ্ধি পেয়েছে। কমেও যেতে পারে, সবসময় বৃদ্ধি পেতে পারে না, কমেও যেতে পারে, তাই না? এটা বৃদ্ধি হতে পারে, হ্রাসও হতে পারে। তো যে কোনো হোক না কেন এটা আমাদেরকে সেইভাবে সেই অনুযায়ী প্রশ্নের ধরন অনুযায়ী ব্যাখ্যা করতে হবে। এখন আমরা যে সূচক সংখ্যাটা বললাম তার কিছু বৈশিষ্ট্য আছে, আমাদের আছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করি। সূচক সংখ্যার প্রথম বৈশিষ্ট্য যেটা, একটা বিশেষ ধরনের গড়। সূচক সংখ্যাটা হচ্ছে একটা বিশেষ ধরনের গড়। কারণ আমরা এখানে দেখো সামেশন, এই সূচক সংখ্যার এখানেও সামেশন আমরা জানি গড় নির্ণয় করতে হলে আমাদের সামেশন লাগে, তাই তো? বিশেষ ধরনের গড় কেন বললাম? এটা ভার আরোপিত গড়, অনেক সময় ভার আরোপ করা হয়, গুরুত্ব প্রদান করে নির্ণয় করা হয়, যার কারণে বলা হচ্ছে বিশেষ ধরনের গড়। দ্বিতীয় বৈশিষ্ট্য, এটি একটি এককবিহীন সংখ্যা। এককবিহীন সংখ্যা আমরা কিভাবে বললাম? এই যে এখানে আমরা দেখালাম, এখানে ছিল 30 টাকা আর এখানে ছিল 25 টাকা, দুই জায়গায় উপরে একক ছিল টাকা, নিচেও একক ছিল টাকা। টাকাটাকে কেটে যায় কি আর কোনো ইউনিট থাকলো না, যার কারণে ইউনিট বিহীন হয়ে গেল বা এককবিহীন সংখ্যা। তাহলে বোঝা গেল সূচক সংখ্যা সবসময় কি হবে? এককবিহীন সংখ্যা। 3 নম্বর বৈশিষ্ট্য, এটাকে সবসময় আমরা শতকরা হারে প্রকাশ করা হলেও কোনো ক্ষেত্রেই শতকরা চিহ্ন ব্যবহার করি না। এই দেখো আমরা এখানে প্রতিবার এই সূত্র লেখার সময় আমরা 100 দিয়ে গুণ করেছি। 100 দিয়ে গুণ করা মানে কি? তাকে শতকরায় প্রকাশ করা। কিন্তু আমরা কোনো ক্ষেত্রেই আমরা সূচক সংখ্যার এখানে আমরা এখানে আমরা কখনো 120 যেটা ক্যালকুলেশন করে পেয়েছি, এখানে পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করি নাই। তার মানে কি সূচক সংখ্যা আমরা সবসময় 100 দিয়ে এত শতকরায় প্রকাশ করি, কিন্তু কোনো সময় শতকরা চিহ্ন ব্যবহার করা হয় না, ব্যবহার করি না। এটা হচ্ছে একটা সূচক সংখ্যার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য, এটি বিশেষ বৈশিষ্ট্য হলো তুলনামূলক বিচার করা। আমরা এই সূচক সংখ্যা কেন নির্ণয় করি তুলনা করতে। যেমন আমরা পিছনে যে উদাহরণটা দেখালাম, সে উদাহরণটা ছিল যে 1995 সালের সাপেক্ষে 2000 সালে। তার মানে কি একটা সাপেক্ষে আরেকটার তুলনামূলক বিচার করার জন্য, তুলনা করার জন্য আমরা এটা নির্ণয় করেছিলাম। তার মানে কি এটার বিশেষ একটা বৈশিষ্ট্য হলো তুলনামূলক বিচার করা। এর সাহায্যে বিভিন্ন স্থান বা সময়ের বিভিন্ন দ্রব্যের মূল্য বা পরিমাণের তুলনা করা যায়। দ্রব্যের মূল্য বা পরিমাণের বা মূল্যমানের যে কোনোভাবে তুলনা করা যায়। 5 নম্বর, যেসব বৈশিষ্ট্য সরাসরি পরিমাপ করা যায় না, সেক্ষেত্রেও পরিবর্তন পরিমাপের জন্য সূচক সংখ্যা ব্যবহার করা হয়। যেগুলো সরাসরি এমন বিষয় অনেক বিষয় আছে যেগুলো সরাসরি পরিমাপ করা যায় না, সেক্ষেত্রেও যদি পরিবর্তন পরিমাপ করতে হয় বা তুলনা করতে হয়, সেক্ষেত্রেও আমরা সূচক সংখ্যা ব্যবহার করতে পারি। এই ছিল আমাদের সূচক সংখ্যার বৈশিষ্ট্য। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সূচক সংখ্যাকে অর্থনৈতিক ব্যারোমিটার বলা হয়, কিন্তু কেন? সূচক সংখ্যাকে অর্থনৈতিক ব্যারোমিটার বলা হয়, কিন্তু কেন এরকম বলা হয় আমরা একটু দেখি, আলোচনা করি। ব্যারোমিটার তোমরা সবাই জানো, নাম শুনেছ। কি করা হয় ব্যারোমিটার দিয়ে? ব্যারোমিটার হচ্ছে পদার্থবিদ্যায় ব্যারোমিটার ব্যবহার করা হয়। পদার্থবিদ্যায় ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ নির্ণয় করা হয়। পদার্থবিদ্যায় কি আলোচ্য বিষয়, আমরা ব্যারোমিটার দিয়ে কি করতে পারি? বায়ুর চাপ নির্ণয় করতে পারি। তেমনি সূচক সংখ্যা কোনো দেশের বা কোনো সম্প্রদায়ের শিল্প উৎপাদন, আমদানি রপ্তানির গতি, অর্থনীতির উত্থান পতন, ব্যবসা বাণিজ্যের ধরন ইত্যাদি পরিমাপ করে। সূচক সংখ্যা কি করে? কোনো দেশের অথবা কোনো সম্প্রদায়ের অথবা কোনো গোষ্ঠীর শিল্প উৎপাদন, তাদের শিল্পের কেমন উৎপাদন, তাদের আমদানি অথবা রপ্তানির গতি প্রকৃতি কিভাবে, তাদের অর্থনীতির উত্থান বা পতন কিভাবে আছে, ব্যবসা বাণিজ্যের ধরন কি ইত্যাদির পরিমাপ করে থাকে।
সূচক সংখ্যা দ্বারা আরো যেগুলো করা হয়, কোনো দেশের বা সম্প্রদায়ের চলতি অর্থনৈতিক অবস্থা বোঝা যায়। কোনো দেশের বা সম্প্রদায়ের চলতি অর্থনৈতিক অবস্থা, তাদের বর্তমান অর্থনৈতিক কন্ডিশনটা কেমন, সূচক সংখ্যা দ্বারা বোঝা যায়। বিভিন্ন সময়ে বা বিভিন্ন এলাকার অর্থনৈতিক অবস্থার তুলনামূলক পরিমাপ করা যায়। বিভিন্ন সময়ে আমরা যেমন বললাম 1995 সাল এবং 2000 সাল, এই যে বিভিন্ন সময় অথবা বিভিন্ন এলাকার, যেমন রাজশাহীর সাথে ঢাকার তুলনা করা যেতে পারে, রাজশাহী থেকে চট্টগ্রামের বা রাজশাহী থেকে খুলনার, যে এলাকায় এক এলাকা থেকে আরেক এলাকার অর্থনৈতিক অবস্থার তুলনামূলক পরিমাপ করা যায়। কার মাধ্যমে? সূচক সংখ্যার মাধ্যমে। শিল্প ব্যবস্থার অগ্রগতির সম্যক অবস্থার ধারণা পাওয়া যায়। শিল্প অবস্থা কোনো দেশের বা অঞ্চলের বা সম্প্রদায়ের তাদের শিল্প অবস্থার অগ্রগতি কেমন, সম্মুখ অগ্রগতি না ব্যাকওয়ার্ড না ফরওয়ার্ড, তাদের এটা সম্বন্ধে সম্যক ধারণা পাওয়া যায়। তারপর ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা প্রণয়ন করা যায়। 4 নম্বর অপশন যেটা, ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা প্রণয়ন করা যায়। তো ব্যবসা কিভাবে পরিচালিত হবে, যে কোনো বিষয়কে আমাদের পরিচালনা করতে হলে তার আগে লাগবে হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। তো পরিকল্পনা প্রণয়ন করতে গেলে পরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমরা যদি পরিকল্পনা করতে চাই, সূচক সংখ্যার সাহায্য নিয়ে আমরা সেটা কি করতে পারি, পরিকল্পনা করতে পারি। কিভাবে আমাদেরকে প্ল্যানটা সাজাইতে হবে, অর্থাৎ গেম প্ল্যানটা সাজাইতে হবে, বিজনেস প্ল্যানটা সাজাইতে হবে, এটা আমরা সূচক সংখ্যার মাধ্যমে, সূচক সংখ্যা দ্বারা প্রণয়ন করতে পারি। 5 নম্বর, জীবনযাত্রার মান উন্নয়নে অগ্রগতি মূল্যায়ন করা যায়। জীবনযাত্রার মান উন্নয়নের অগ্রগতি, জীবনযাত্রার মান উন্নয়ন, আমরা বলি জীবনযাত্রা কেমন, কোন একটা শহরে বা কোন একটা দেশে জীবনযাত্রার মান কেমন। তো 2000 সালে যেরকম ছিল 2020 সালেও কি একই রকম আছে নাকি উন্নতি হয়েছে, এটার যদি মূল্যায়ন করতে চাই তাহলে পরে আমাদেরকে সূচক সংখ্যার সাহায্য নিতে হবে, বা সূচক সংখ্যা দ্বারা আমরা এটা মূল্যায়ন করতে পারি। অথবা বাংলাদেশের জীবনযাত্রার মান কেমন বা ভারতের জীবনযাত্রার মান কেমন, এটাও যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে পরে আমাদেরকে সূচক সংখ্যার সাহায্য নিতে হবে। এই যে সার্বিক যে আলোচনা, এই সার্বিক যে আলোচনার আমরা যেটা বুঝতে পারলাম, অর্থনীতি নানাভাবে সাহায্য করে, যার কারণে এটাকে অর্থনীতির অর্থনৈতিক ব্যারোমিটার হিসেবে তুলনা করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম সূচক সংখ্যা দ্বারা সূচক সংখ্যাকে অর্থনৈতিক ব্যারোমিটার কেন বলা হয়। সূচক সংখ্যা অর্থনীতির নানান বিষয়, নানান প্যারামিটারকে পরিমাপ করে, যার কারণে আমরা সূচক সংখ্যাকে অর্থনৈতিক ব্যারোমিটার বলে থাকি। এখন সূচক সংখ্যা ব্যবহার কি বা প্রয়োজনীয়তা কি, সূচক সংখ্যা যে আমরা ব্যবহার করব সেটা ব্যবহারটাই কি বা প্রয়োজনীয়তা কি, এটা যে আমরা এত কষ্ট করে বের করব, নির্ণয় করব, প্রস্তুত করবো, এর কোথায় কোথায় ব্যবহার করব বা প্রয়োজন কোথায় কোথায় প্রয়োজন, কি প্রয়োজন আছে, তা আমরা এটা দেখতে চাই বা আলোচনায় আনতে চাই। তা আমরা একটু বোঝার চেষ্টা করি। সূচক সংখ্যা আমাদের প্রত্যেক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। প্রত্যেক জীবন মানে দৈনন্দিন জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। প্রত্যেক জীবন, যেমন আমরা নিজে যদি ব্যবসা বাণিজ্য করি সেখানে আমাদের সূচক সংখ্যার প্রয়োজন হতে পারে। রাষ্ট্রীয় বিভিন্ন নীতি পরিকল্পনা প্রণয়ন করতে সূচক সংখ্যার সাহায্য নিতে হয়। তো আমরা এরকম কিছু স্পেসিফিক ক্ষেত্রের কথা আলোচনা করি। মূল্যমানের 1 নম্বর অপশন যেটা, মূল্যমানের আপেক্ষিক গতিশীলতা প্রদর্শনের জন্য সূচক সংখ্যা ব্যবহৃত হয়। মূল্যমান, এখানে দুইটা বিষয় একসাথে করা, একটা হচ্ছে মূল্য আর একটা হচ্ছে পরিমাণ। এই দুইটাকে একসাথে করে মূল্যমান, মূল্য এবং পরিমাণের আপেক্ষিক গতিশীলতা, মূল্যটা বৃদ্ধি পেয়েছে না কমেছে, এবং উৎপাদনের পরিমাণ সেটা বৃদ্ধি পেয়েছে না কমেছে, এটার আপেক্ষিক গতিশীলতা। আপেক্ষিক মানে কি, একটার সাপেক্ষে আরেকটার যে গতিশীলতা, অর্থাৎ মূল্যমানের আপেক্ষিক গতিশীলতা প্রদর্শন, অর্থাৎ সেটাকে প্রদর্শন করার জন্য, ডিসপ্লে করার জন্য সূচক সংখ্যা ব্যবহৃত হয়। সূচক সংখ্যার সাহায্যে দুটি ভিন্ন সময়ের কতগুলো দ্রব্যের কি মূল্য ও উৎপাদনের পরিমাণের হার নির্ণয় করা হয়। আমরা সূচক সংখ্যাকে সবসময় হার নির্ণয় করেছি, কারণ কি, হার নির্ণয় মানে কি, 100 দিয়ে গুণ করলে সেটা কোনো একটা অনুপাতকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে পরে সেটা হার হয়। অনুপাতকে যদি 100 দিয়ে গুণ করি সেটা হার বা রেট বোঝায়, তাহলে পরে আমরা সবসময় সূচক সংখ্যাকে 100 দিয়ে গুণ করে থাকি।
সবসময় সূচক সংখ্যা যদি আমরা 100 দিয়ে গুণ করে থাকি তার মানে সেটা হচ্ছে কি হার নির্ণয় করে, অর্থাৎ কাদের পরিবর্তনের হার নির্ণয় করে। তাহলে কলে মূল্যের কোন দ্রব্যের মূল্য অথবা উৎপাদনের পরিবর্তনের হার নির্ণয় করে কয়টা ভিন্ন সময়ে, একই সময়ের না, দুইটি ভিন্ন সময়ের কতগুলো দ্রব্যের, অনেক দ্রব্য হতে পারে। ঠিক আছে। 3 নম্বর অপশন, কোন দেশের বা অঞ্চলের লোকদের অর্থনৈতিক অবস্থার সম্যক চিত্র সূচক সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায়। কোন দেশের বা অঞ্চলের অর্থনৈতিক অবস্থা, তারা দরিদ্র, মধ্যবিত্ত, ধনী শ্রেণী, তাদের অর্থনৈতিক অবস্থা কি, তাদের কি টাকা পয়সা বেশি আছে নাকি নিম্নবিত্ত, গরিবানা হালতে আছে, এই অবস্থা যদি আমরা এই চিত্রটা যদি তুলে আনতে চাই তাহলে আমাদেরকে সূচক সংখ্যায় সাহায্য নিতে হবে। অর্থাৎ কোনো দেশের বা অঞ্চলের, দেশ বলতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান হতে পারে, তেমনি ঠিক হচ্ছে কি অঞ্চল হতে পারে, একটা দেশের বিভিন্ন অঞ্চল, আমি যেমন বললাম ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা, এই ধরনের অঞ্চল। তো সেখানে বসবাসকত লোকদের অর্থাৎ জনসংখ্যার অর্থনৈতিক অবস্থার বর্তমান চিত্র তুলে ধরার জন্য সূচক সংখ্যা ব্যবহার করা হয়। বিভিন্ন স্থানের জীবনযাত্রার মানের তুলনামূলক পর্যালোচনায় সূচক সংখ্যা ব্যবহৃত হয়। বিভিন্ন স্থানের জীবনযাত্রার মানের, জীবনযাত্রা বলতে তারা কিভাবে তাদের জীবনযাত্রায়, তারা জীবনযাপনে কিরকম করে খরচ করে, তাদের লাইফস্টাইল কেমন, তারা কি বেশি টাকা খরচ করে জীবন ধারণ করে, দামি গাড়িতে চড়ে, দামি পোশাক পরে, দামি খাবার খায় এরকম, নাকি নিম্নমাত্রার মোটা চাউল খায়, মোটা কাপড় পরে, এই ধরনের জীবনযাত্রার মানের তুলনামূলক পর্যালোচনা বিভিন্ন স্থানের, এক স্থান থেকে অন্য স্থানের, এক শহর থেকে অন্য শহরে, এক দেশ থেকে অন্য দেশের তুলনামূলক যে পর্যালোচনা সেটা সূচক সংখ্যায় ব্যবহার করে করতে হয়, সূচক সংখ্যা ব্যবহার করে করতে হয়। পরবর্তী অপশন, মুদ্রার মূল্যমান অর্থাৎ টাকা প্রতি ক্রয় ক্ষমতা। আমরা 1 টাকা, যেমন আমাদের দেশের যেমন আমেরিকার কথা বলি, আমেরিকার যে ডলার যদি 80 টাকার 80 আর এক টাকা আমাদের 80 টাকার সমান। তো কি মুদ্রা, এটা দিয়ে বোঝা যায় মুদ্রার মূল্যমান অর্থাৎ আমেরিকার মুদ্রার মূল্যমান বেশি, বাংলাদেশের মুদ্রার মূল্যমান কম। ঠিক, এটা হচ্ছে মুদ্রার মূল্যমান। তেমনই হচ্ছে শেয়ার বাজারের মূল্যের পরিমাপ। শেয়ার বাজারের মূল্য, প্রাইস ওঠানামা করে, এটার পরিমাপ, মূল্যের যে পরিবর্তন হচ্ছে এটা পরিমাপ কিভাবে করা যাবে, সূচক সংখ্যা ব্যবহার করে। মুদ্রা নিয়ন্ত্রণ, মানি কন্ট্রোল যেটা মুদ্রা নিয়ন্ত্রণ, সেটা হচ্ছে এই সূচক সংখ্যার মাধ্যমে, এবং মুদ্রার ক্রয় ক্ষমতা পরিমাপে সূচক সংখ্যার সহায়তা নেওয়া হয়। মুদ্রার যে ক্রয় ক্ষমতা সেটা পরিমাপেও সূচক সংখ্যার সাহায্য নেওয়া হয়। পরবর্তী অপশন, সূচক সংখ্যা দ্বারা কি মজুরি, মুদ্রামান, জীবনযাত্রার খরচ, শিল্প ও বাণিজ্য সংক্রান্ত নানাবিধ অর্থনৈতিক কার্যকলাপের পরিবর্তনের মান ও গতি দ্বারা নির্ণয়ে ব্যবহৃত হয়। মজুরি, মুদ্রামান, জীবনযাত্রার খরচ, শিল্প ও বাণিজ্য সংক্রান্ত নানাবিধ অর্থনৈতিক কার্যকলাপের পরিবর্তনের মান এবং গতি দ্বারা নির্ণয়ে সূচক সংখ্যা ব্যবহৃত হয়। তাহলে আমরা বিভিন্ন বিষয়গুলো আমরা দেখলাম সূচক সংখ্যার ব্যবহার সংক্রান্ত। আরো কিছু ব্যবহার সেটা আমরা বলি। সূচক সংখ্যার সাহায্যে দুইটি ভিন্ন সময়ে কতগুলো দ্রব্যের মূল্যের তুলনা, দুইটি ভিন্ন সময় বা দুইটি ভিন্ন স্থানে কোনো দ্রব্যের মূল্যের তুলনা, যেমন রাজশাহীতে চালের মূল্য আর ঢাকাতে চালের মূল্য, মূল্যের তারতম্যের পরিবর্তন, মূল্যের কতটুকু তারতম্য হয়েছে তার পরিবর্তন পরিমাপ, উৎপাদনের পরিমাণের তুলনা ও পরিবর্তন পরিমাপ ইত্যাদি ক্ষেত্রে সূচক সংখ্যা ব্যবহৃত হয়। কোনো দেশের প্রকৃত জাতীয় আয়ের পরিমাপ, খুবই ইম্পর্টেন্ট বিষয়, কোনো দেশের জাতীয় আয়ের পরিমাপ এবং তারতম্য তুলনা করার ক্ষেত্রে সূচক সংখ্যার সাহায্য নেওয়া হয়। ব্যবসা বাণিজ্য ও শিল্প ব্যবস্থায় সূচক সংখ্যার ভিত্তিতে ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে ধারণা,
ভবিষ্যৎ অবস্থা, ভবিষ্যতে কি রকম পরিবর্তন হতে পারে, ভবিষ্যতে কি ধরনের চাহিদা তৈরি হতে পারে, ভবিষ্যতে কি ধরনের কর্মপন্থা অবলম্বন করতে হতে পারে, সেই সংক্রান্ত বিষয় সূচক সংখ্যার মাধ্যমে আমরা ধারণা নিতে পারি। এবং এর ভিত্তিতে এই সূচক সংখ্যার ভিত্তিতে শ্রমনীতি, উৎপাদন নীতি ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা কি সহজতর হয়, সিদ্ধান্ত গ্রহণ করা সহজতর হয়। তারপর আছে রাষ্ট্রীয় পরিচালনা সংক্রান্ত সরকারি ও বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপর নীতি নির্ধারণে সূচক সংখ্যার সাহায্য নেওয়া হয়। রাষ্ট্রীয় পরিচালনা সরকারি বা বেসরকারি বিভিন্ন বিষয়ের, সরকারি বিষয় হতে পারে, বেসরকারি বিষয়, বিভিন্ন বিষয়ের উপর নীতি নির্ধারণ, আমাদের নীতি নির্ধারণ করতে হয়, সেই নীতি নির্ধারণে সূচক সংখ্যার সাহায্য নেওয়া হয়। এছাড়াও জনসংখ্যার হ্রাস বৃদ্ধির হার প্রদর্শনে, জনসংখ্যার হ্রাস বৃদ্ধির হার প্রদর্শনে মেধা যাচাইয়ের ক্ষেত্রে সূচক সংখ্যার সাহায্য নেওয়া হয়। সূচক সংখ্যার ব্যবহার দেখা যায় বা সূচক সংখ্যার সাহায্য নেওয়া হয়। তাহলে আমরা অনেকগুলো বিষয় আমরা এখানে আনলাম। সূচক সংখ্যার ব্যবহার, তার মানে এই আলোচনা থেকে দেখা যাচ্ছে যে সূচক সংখ্যার ব্যবহার এবং প্রয়োজনীয়তা ব্যাপক, প্রতিটা সেক্টর, মানে ব্যবসা বাণিজ্য এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং প্রত্যেক জীবনে, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্রীয় এবং সরকারি কার্যকলাপ বা বেসরকারি কার্যকলাপ এবং প্রত্যেক জীবন, দৈনন্দিন জীবনে সূচক সংখ্যার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসি আমরা এই যে সূচক সংখ্যা কত প্রকারভেদ আছে, সূচক সংখ্যার প্রকারভেদ আছে, কত প্রকার আছে সেগুলো আমরা একটু দেখি। ব্যবহৃত তথ্যের প্রকৃতি অনুসারে সূচক সংখ্যাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। তথ্যের প্রকৃতি অনুসারে সূচক সংখ্যাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে মূল্য সূচক সংখ্যা বা প্রাইস ইন্ডেক্স নাম্বার, মূল্য সূচক সংখ্যা বা প্রাইস ইন্ডেক্স নাম্বার। দুই নম্বর পরিমাণ সূচক সংখ্যা, দুই নম্বর কি পরিমাণ সূচক সংখ্যা বা কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার। তিন নম্বর মূল্যমান সূচক সংখ্যা, ভ্যালু ইন্ডেক্স নাম্বার। মূল্যমান আমরা ব্যাখ্যা করেছি শব্দটা মূল্য এবং মান, মূল্য এবং পরিমাণ থেকে শব্দটা এসেছে মূল্যমান, মূল্য এবং পরিমাণের গুণফল, সেটা হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা। তাহলে পরে আমরা তিনটা সূচক সংখ্যার প্রকার, প্রথমত সূচক সংখ্যার প্রকারভেদ দেখলাম তিন প্রকার। একটা হচ্ছে মূল্য সূচক সংখ্যা, দুই নম্বর পরিমাণ সূচক সংখ্যা, তিন নম্বর মূল্যমান সূচক সংখ্যা। এখন আসি আমরা বিস্তারিত আলোচনায়। প্রথমে আসি মূল্য সূচক সংখ্যা, প্রাইস ইন্ডেক্স নাম্বার। প্রাইস ইন্ডেক্স নাম্বার কি বা মূল্য সূচক সংখ্যা কি? যে সূচক সংখ্যার সাহায্যে সময়ের বা স্থানের পরিবর্তনের সাপেক্ষে কতগুলো দ্রব্যের মূল্যের আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করা হয়। সময়ের বা স্থানের পরিবর্তনের সাপেক্ষে কতগুলো দ্রব্যের মূল্যের আপেক্ষিক পরিবর্তন, মূল্য সূচক সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে যে এটা পরিবর্তন, যেটা পরিমাপ করা হবে সেটা মূল্যের পরিবর্তন। মূল্যের পরিবর্তন, মূল্য কোনো দ্রব্যের বা কোনো সেবা দ্রব্য কোনো পণ্য হতে পারে, দ্রব্যটা এখানে পণ্য হতে পারে বা সেবা কর্ম হতে পারে। শুধু সবসময় যে আমরা পণ্যর কথাই বলবো তা নয়। পণ্য বলতে যেমন আমরা ধান, গম, চাল এগুলো বলতে পারি, সেবা বলতে পারি যেমন ডাক্তারের চিকিৎসা নেওয়া, শিক্ষকের কাছ থেকে টিচিং নেওয়া, এগুলো হচ্ছে কি সেবা কর্ম। ঠিক আছে, তো সেবা কর্মের মূল্য হতে পারে, সেটা কোনো দ্রব্যের মূল্য হতে পারে। মূল্যের আপেক্ষিক পরিবর্তনের পরিমাপ করা হয়, তাকে মূল্য সূচক সংখ্যা বলা হয়। তাহলে কি বলা হচ্ছে, সময় বা স্থানের পরিবর্তনের সাপেক্ষে সময়ের পরিবর্তন হতে পারে বা স্থানের পরিবর্তন হতে। স্থান সময় বলতে আমরা 2000 সাল সাপেক্ষে 2020 সালের করতে পারি, 2000 সাল সাপেক্ষে 2010 সালের হতে পারে। একটা সাপেক্ষে এক সালের থেকে অন্য সালের সময়, এক সময় থেকে অন্য সময়ের পরিবর্তন, অথবা স্থানের পরিবর্তন, যেমন রাজশাহী শহরের থেকে ঢাকা শহর বা ঢাকা শহর থেকে চিটাগাং শহর। এই যে বিষয়গুলা সময়ের বা স্থানের পরিবর্তনের সাপেক্ষে কতগুলো দ্রব্যের মূল্যের আপেক্ষিক পরিবর্তন। আপেক্ষিক পরিবর্তন বলতে সাপেক্ষে বোঝায়, পরিবর্তনের যে পরিমাপ করা হয় তাকে মূল্য সূচক সংখ্যা বলা হয়। এর সাধারণত একটি ভিত্তি বছরের তুলনায়, সাধারণত কি ভিত্তি বছরের তুলনায় কোন চলতি বছরের এক গ্রুপ দ্রব্যের মূল্য পরিবর্তন তুলনা করে। এক দল বা এক গ্রুপ দ্রব্যের মূল্য পরিবর্তন করে কার সাপেক্ষে? ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের। ভিত্তি বছরের সাপেক্ষে কি চলতি বছরের এক গ্রুপ বা এক দল দ্রব্যের মূল্যের পরিবর্তন করে
মূল্য সূচক সংখ্যা মূল্য ছাড়া অন্য কিছু পরিবর্তন পরিমাপ করে না। মূল্য সূচক সংখ্যা শুধুমাত্র মূল্যের যে পরিবর্তন সেটাই পরিমাপ করে, অন্য কিছু পরিমাপ করতে পারবে না। অর্থাৎ আমরা যদি গাণিতিকভাবে সংখ্যাটা দেখি, মূল্য সূচক সংখ্যা ইকুয়াল টু চলতি বছরের মূল্য বা মোট মূল্য ডিভাইডেড বাই ভিত্তি বছরের মূল্য বা মোট মূল্য ইন্টু 100। সূচক সংখ্যাকে আমরা বলেছি সবসময় শতকরায় প্রকাশ করি, কিন্তু কোনো ক্ষেত্রেই এটা কি শতকরা চিহ্ন ব্যবহার করি না বা পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করি না, কিন্তু প্রতি ক্ষেত্রেই শতকরায় প্রকাশ করে থাকি। তাহলে সূচক সংখ্যা গাণিতিকভাবে কি বলতে পারলাম? মূল্য সূচক সংখ্যা ইকুয়াল টু চলতি বছরের মূল্য বা মোট মূল্য ডিভাইডেড বাই ভিত্তি বছরের মূল্য বা মোট মূল্য। প্রতীকের সাহায্যে যদি আমরা প্রকাশ করতে চাই, পি নট এন ইকুয়াল টু সামেশন পি এন ডিভাইডেড বাই সামেশন পি জিরো ইন্টু 100। পি নট এন, এখানে দেখো আমরা সূচক সংখ্যাকে প্রকাশ করার জন্য কয়েকটা প্রতীক ব্যবহার করে থাকি। সূচক সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা কতগুলো প্রতীক ব্যবহার করে থাকি, সেই প্রতীকগুলো আমরা দেখাই, এখানে বোর্ডে লিখি। সূচক সংখ্যা আমরা যে প্রতীকগুলো দ্বারা ব্যবহার করে, মূল্য সূচক সংখ্যাকে আমরা যে প্রতীকগুলো ব্যবহার করি মূল্য সূচক সংখ্যার জন্য, আমরা ব্যবহার করতে পারি আইপি, ইন্ডেক্স নাম্বার থেকে আইপি হচ্ছে প্রাইস, এটা দিয়ে প্রকাশ করতে পারি, অথবা পি নট এন বা পি জিরো এন, এটা দিয়ে প্রকাশ করতে পারি পি নট এন বা পি জিরো এন, অথবা পি নট এন এভাবে প্রকাশ করতে পারি, অথবা পি নট এন এইভাবে প্রকাশ করতে পারি। আমরা এই চারটা অপশন ব্যবহার করতে পারি সূচক সংখ্যা মূল্য সূচক সংখ্যাকে প্রকাশ করার জন্য। আইপি, পি নট এন, পি নট এন, পি নট এন, পি নট এন, এই যে কোনো ফরম্যাটটা আমরা ব্যবহার করতে পারি সূচক সংখ্যার ক্ষেত্রে, কিন্তু আমি এই ক্ষেত্রে ব্যবহার করেছি পি নট এন, এইটা আমি পছন্দ করেছি। তোমরা যে কোনোটা ব্যবহার করতে পারো, এই নোটেশনটা যে কোনো প্রতীকটা ব্যবহার করে এটা লিখতে পারো। পি নট এন ইকুয়াল টু সামেশন পি এন ডিভাইডেড বাই পি জিরো ইন্টু 100। আমরা বলেছি মোট মূল্য হলে সামেশন হবে, মোট মূল্য আমরা সংখ্যাতে বলেছি পি মোট মূল্য, যদি মূল্য বা মোট মূল্য আমরা সংখ্যাতে আমরা বলেছিলাম যে মূল্য বা মোট মূল্য। এখন দেখো চলতি বছরের মূল্য বা মোট মূল্য, তাহলে পরে আমরা মোট মূল্য যদি হয় তাহলে সামেশন হবে, আর যদি শুধু মূল্য হয় তাহলে পরে পি নট বাই পি এন ইন্টু 100 হবে। শুধু মূল্য হয় তাহলে পরে এইটা হবে, আর যদি মোট মূল্য হয় তাহলে পরে সামেশন দিতে হবে। তো আমরা সবসময় সামেশন চিহ্ন দিয়েই ব্যবহার করি। যদি একটা বছরের যদি থাকে, একটা দ্রব্যের একটা মূল্য থাকে, তাহলে পরে সামেশন চিহ্ন আর প্রয়োজন হয় না, আর কিন্তু যদি একাধিক থাকে তাহলে পরে সামেশন চিহ্ন প্রয়োজন হয়। তাহলে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? আইপি, পি নট এন এই চারটা ফরম্যাট ব্যবহার করতে পারি, এবং আমরা মোট মূল্য হলে কি হবে আর শুধু মূল্য হলে কি ধরনের প্রতীক ব্যবহার করতে পারি সেটা আমরা দেখালাম এখানে। আমরা একটা উদাহরণ দেখি, এই সংক্রান্ত একটা উদাহরণ আমরা দেখি। উদাহরণটা দেখলে পরে আমাদের আরো বিষয়টা ক্লিয়ার হবে। কোন একটি পণ্যের মূল্য 1995 সাল ও 2000 সালে ছিল যথাক্রমে 150 টাকা ও 195 টাকা। তাহলে 1995 সালের সাপেক্ষে 2000 সালে উক্ত পণ্যের মূল্য সূচক সংখ্যা হবে, কি হবে? মূল্য সূচক সংখ্যা আমরা এখানে দেখো সাপেক্ষে, কার সাপেক্ষে? 1995 সালের সাপেক্ষে। তার মানে এখানে ভিত্তি বছর কি হবে? ভিত্তি বছর হবে 1995 সালের যে মূল্য সেটা হবে ভিত্তি বছরের মূল্য, অর্থাৎ ভিত্তি বছরের মূল্য সেটা হবে পি
বৃদ্ধি বছরের মূল্য সেটা হচ্ছে পি নট বা পি জিরো সেটা কত ছিল 150 টাকা, 150 টাকা। আর হচ্ছে কার সূচক সংখ্যা নির্ণয় করতে হবে 2000 সালে, তার মানে হচ্ছে 2000 সালটা হবে হচ্ছে চলতি বছর, যেটাকে আমরা পি মূল্যটাকে পি এন দিয়ে প্রকাশ করি, সেটা হবে 195 টাকা। তাহলে পরে এখান থেকে আমরা পেলাম দেওয়া যেটা আছে হচ্ছে পি0 এবং পি0 এবং পিএন দেওয়া আছে, তার মানে হচ্ছে যে চলতি বছরের মূল্য এবং ভিত্তি বছরের মূল্য দেওয়া আছে। এখন যদি আমরা এই তথ্যের সাপেক্ষে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে পরে P0 n ইকুয়াল টু Pn ডিভাইডেড বাই P0 ইন্টু 100। যেহেতু এখানে একটা মূল্য, সামেশন চিহ্ন এখানে দিলেও চলে, না দিলেও চলে। এখানে যেহেতু একটা মূল্য, এখানে সামেশন চিহ্ন দিলেও চলে, না দিলেও চলে। তাহলে পরে আমরা এখন মান বসাই, হচ্ছে 195 ডিভাইডেড বাই 150 ইন্টু 100। তাহলে পরে কত হলো, ক্যালকুলেশন করলে 130। আমরা এখানেও দেখো পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করি নাই, যদিও 100 দিয়ে গুণ করেছি, কিন্তু শতকরা চিহ্ন বা পার্সেন্টেজ চিহ্ন আমরা ব্যবহার করি নাই, তাই তো। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে যে শতকরা দিয়ে গুণ করলে পরে এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আমরা 100 দিয়ে গুণ করলে পরেও শতকরায় প্রকাশ করলে কিন্তু আমরা এটাকে শতকরা চিহ্ন ব্যবহার করি না। তাহলে এখন এটার কি মন্তব্য করতে পারি, এই যে সূচক সংখ্যা যেটা পেলাম, এটা দিয়ে আমরা কি মন্তব্য করতে পারি? আমরা মন্তব্যটা এর আগে বলেছি, সেটা আরেকটু বলতে চাই, আরেকটু বলি। সেটা হচ্ছে যে যেটা যে 130 এটা হচ্ছে সূচক সংখ্যা আমরা পেয়েছি। সূচক সংখ্যা থেকে 100 বিয়োগ করবো, 100 বিয়োগ করলে পরে যেটা হবে, তাহলে 130 মাইনাস 100, তাহলে পরে কি 30, এটা হচ্ছে 30% মূল্য কি বৃদ্ধি পেয়েছে, কার তুলনায় 1995 সালের তুলনায় 2000 সালে। দ্রব্যের মূল্য, কোনো একটা পণ্যের নাম বলা হয় না, কোনো একটা নির্দিষ্ট পণ্যের মূল্য এটা কি বৃদ্ধি পেয়েছে, এই 5 বছরে 30% বৃদ্ধি পেয়েছে। এটাকেই আমরা সূচক সংখ্যা দিয়ে বুঝতে পারি। অর্থাৎ 2000 সালে একটা দ্রব্যের মূল্য যা ছিল, সেটা 95 সালে যা ছিল, 2000 সালে এসে সেটা কি দাঁড়াইছে, সেটা দিয়ে কি বোঝা গেছে, সেটা আমরা নির্ণয় করার জন্যই এই সূচক সংখ্যা নির্ণয় করে থাকি। তাহলে এবার আমরা উদাহরণটা দেখলাম। এখন হচ্ছে পরিমাণ সূচক সংখ্যা, কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার বা পরিমাণ সূচক সংখ্যা। যে সূচক সংখ্যার সাহায্যে সময় বা স্থানের পরিবর্তনের সাপেক্ষে কতগুলো বিক্রয়, ভোগ্য বা উৎপাদিত দ্রব্যের, বিক্রিত দ্রব্য, ভোগ্য পণ্য বা উৎপাদিত দ্রব্যের পরিমাণের যে সূচক সংখ্যার সাহায্যে সময় বা স্থানের পরিবর্তনের সাপেক্ষে সময় অথবা স্থানের, আগের মতোই আমরা বলেছি মূল্য সূচক সংখ্যার জন্য যে বিষয় ছিল, এখনো একই কথা। সময় অথবা স্থানের পরিবর্তনের সাপেক্ষে কতগুলো বিক্রয়, ভোগ্য বা উৎপাদিত দ্রব্যের পরিমাণের, আগে বলেছিলাম এখানে মূল্যের, এখন এখানে কি বলছি, এখানে হচ্ছে পরিমাণের, কারণ এটা হচ্ছে পরিমাণ সূচক সংখ্যা। আগে এই জায়গায় বলেছিলাম দ্রব্যের মূল্যের আপেক্ষিক পরিবর্তন, এখানে পরিমাণ সূচক সংখ্যা হলে সেখানে হবে পরিমাণের আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করা হয়, তবে তাকে পরিমাণ সূচক সংখ্যা বলা হবে। পরিমাণের আপেক্ষিক পরিবর্তন কাদের, কতগুলো বিক্রয় অথবা ভোগ্য অথবা উৎপাদিত দ্রব্যের পরিমাণের আপেক্ষিক পরিবর্তন পরিমাপ যদি করা হয়, তাহলে সেই ধরনের সূচক সংখ্যাকে বলা হবে পরিমাণ সূচক সংখ্যা। ইহা ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের দ্রব্যের আপেক্ষিক পরিবর্তন প্রকাশ করে, আপেক্ষিক পরিমাণ প্রকাশ করে। আমরা গাণিতিকভাবে যদি সংজ্ঞাটা দেখতে চাই, তাহলে পরিমাণ সূচক সংখ্যা ইকুয়াল টু চলতি বছরের পরিমাণ বা মোট পরিমাণ, চলতি বছরের পরিমাণ বা মোট পরিমাণ ডিভাইডেড বাই ভিত্তি বছরের পরিমাণ বা মোট পরিমাণ ইন্টু 100। তাহলে পরে আগের মতোই, এখানে শুধু আগে ছিল মূল্য, এখানে হচ্ছে পরিমাণ। আগে ছিল মূল্য সূচক সংখ্যার ক্ষেত্রে ছিল মূল্য, এখানে ছিল পরিমাণ। সংজ্ঞাটা একইভাবে রেখেছি যাতে তোমাদের
পড়তে সুবিধা হয়, আয়ত্ত করতে সুবিধা হয়, যার কারণে তোমাদের মানে শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন করে বাকি সংখ্যাগুলো সব জায়গায় একই রকম রাখার চেষ্টা করা হয়েছে। তাহলে পরে এখান থেকে আমরা এটা গাণিতিকভাবে দেখলাম। যদি এটা প্রতীকের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে পরে পরিমাণ সূচক সংখ্যাকে আমরা যে পরিমাণ কিউ দিয়ে প্রকাশ করি, পরিমাণ সূচক সংখ্যাকে আমরা কিউ দিয়ে পরিমাণ সূচক সংখ্যা যেটা পরিমাণ কোয়ান্টিটি থেকে কিউ এসেছে, এটাকে আমরা আই কিউ দিয়ে প্রকাশ করতে পারি, এটাকে কিউ নট এন দিয়ে প্রকাশ করতে পারি, এটাকে কিউ নট এন দিয়ে প্রকাশ করতে পারি, আবার এটাকে কিউ নট এন দিয়ে প্রকাশ করতে পারি। এই চার ফরম্যাটে আমরা প্রকাশ করতে পারি পরিমাণ সূচক সংখ্যাকে। এখন আমি এখান দিয়ে এই ফরম্যাটটা ব্যবহার করে তোমাদের দেখাইছি, সামেশন কিউ এন ডিভাইডেড বাই সামেশন কিউ নট ইন্টু 100। একই রকম সূত্র, আগে পিক জায়গায় এখন কি হয়েছে, মূল্য সূচক সংখ্যার জন্য মূল্য সূচক সংখ্যার ক্ষেত্রে ছিল হচ্ছে মূল্য সূচক সংখ্যার ক্ষেত্রে ছিল মূল্য সূচক সংখ্যার জন্য পি ছিল, এখানে কিউ কিউ দিয়ে আমরা কিউ এন দিয়ে কি প্রকাশ করতে পারি, কিউ এন হচ্ছে চলতি বছরের পরিমাণ, কিউ নট হচ্ছে ভিত্তি বছরের পরিমাণ ইন্টু 100। এই হচ্ছে পরিমাণ সূচক সংখ্যা সূত্র বা গাণিতিক রূপ। এখন আমরা একটা উদাহরণ দেখি। কোন একটি শিল্প কারখানায় 1985 ও 1990 সালে কোন একটি পণ্যের মোট উৎপাদন যথাক্রমে কি 125 টন ও 130 টন হলে 1985 সালের সাপেক্ষে 1990 সালের পরিমাণ সূচক সংখ্যা কি হবে। এটা আমরা এই সূত্রে এখানে বসাতে পারি। এখানে এই উদাহরণের সাপেক্ষে আমরা মানগুলো আমরা কি দেওয়া আছে দেখে নিই। কিউ এন সমান দেওয়া আছে, কিউ এন হচ্ছে চলতি বছরের হচ্ছে 130 টন, আর হচ্ছে কিউ ভিত্তি বছরের জন্য দেওয়া আছে, ভিত্তি বছর হচ্ছে 1985 সালের যে মূল্যটা সেটা হচ্ছে 125 টন। তাহলে পরে এখানে আমরা মান বসাই দিই, সামেশন পি এন এবং 130 ডিভাইডেড বাই 125 ইন্টু 100। তাহলে পরে কত দাঁড়াচ্ছে 104 দাঁড়াচ্ছে। তাহলে পরে 1985 সালের সাপেক্ষে 1990 সালে মাত্র 4% কি উৎপাদন বৃদ্ধি পেয়েছে, মাত্র 4% উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কার তুলনায়? ভিত্তি বছর কত 1985, যার সাপেক্ষে সূচক সংখ্যা নির্ণয় করা হয় সে হচ্ছে ভিত্তি বছর। আর যে সালের জন্য সূচক সংখ্যা নির্ণয় করা হয় সেই সালকে বলা হয় চলতি বছর। তো 1990 সালের জন্য সূচক সংখ্যা আমরা নির্ণয় করেছি, যার কারণে 1990 সালটা হবে চলতি বছর। আর 1985 সালের সাপেক্ষে নির্ণয় করেছি, যার কারণে 1985 সালটা এই ক্ষেত্রে হবে ভিত্তি বছর। তো ভিত্তি বছরে তাহলে দেখা যাচ্ছে 1985 সালের তুলনায় 1990 সালে 1985 সালের তুলনায় 1990 সালে মূল্যের উৎপাদনের পরিমাণ মাত্র 4% বৃদ্ধি পেয়েছে। এই ছিল হচ্ছে আমাদের পরিমাণ সূচক সংখ্যা। এখন হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা, ভ্যালু ইন্ডেক্স নাম্বার। মূল্যমান সূচক সংখ্যা বা ভ্যালু ইন্ডেক্স নাম্বার সংখ্যাটা দেখি। সময় বা অবস্থান পরিবর্তনের সাথে কোনো পণ্যের মোট মূল্যমানের আপেক্ষিক পরিবর্তন পরিমাপ যে সূচক সংখ্যার সাহায্যে করা হয়। সময় বা অবস্থান পরিবর্তনের সাথে কোনো পণ্যের মোট মূল্যমানের আপেক্ষিক পরিবর্তনের পরিমাপ যে সূচক সংখ্যার সাহায্যে করা হয় তাকে মূল্যমান সূচক সংখ্যা বলে। ইহা সাধারণত একটি ভিত্তি বছরের তুলনায় কোনো চলতি বছরের একগ্রুপ পণ্যের মূল্যমান পরিবর্তন তুলনা করে। অর্থাৎ আমরা এখানে বলছি, একটু ব্যাখ্যা করি, সময় বা অবস্থান বা স্থান, এটার পরিবর্তনের সাপেক্ষে কোনো পণ্যের মোট মূল্যবান এখানে মূল্যবান শব্দটা আমরা বলেছি, মূল্যবান শব্দটা আমরা নিয়েছি মূল্য এবং পরিমাণ, এই দুইটা শব্দকে একসাথে করে মূল্যমান শব্দটার উৎপত্তি এখানে হয়েছে, যেটা মূল্য এবং পরিমাণ, মূল্য এবং পরিমাণের গুণফল,
গুণফলের যে পরিবর্তন সেটা সময়ের সাপেক্ষে হবে। আপেক্ষিক পরিবর্তন আমরা বলেছি, পরিবর্তনের যে পরিমাপ যে সূচক সংখ্যার সাহায্যে করা হয় সেটাকে বলা হবে মূল্যবান সূচক সংখ্যা। তো আমরা যদি গাণিতিকভাবে দেখার চেষ্টা করি, মূল্যবান সূচক সংখ্যা ইকুয়াল টু চলতি বছরের মোট মূল্যবান, চলতি বছরের মোট মূল্যবান ডিভাইডেড বাই ভিত্তি বছরের মোট মূল্যবান, চলতি বছরের মোট মূল্যবান ডিভাইডেড বাই ভিত্তি বছরের মোট মূল্যবান ইন্টু 100। তাহলে পরে আমরা যদি এটাকে মূল্যবান সূচক সংখ্যাকে আমরা কয়েকভাবে প্রকাশ করতে পারি। মূল্যবান সূচক সংখ্যা আমরা আই বি অথবা বি নট এন অথবা বি নট এন অথবা বি জিরো এন এইভাবে আমরা প্রকাশ করতে পারি। এই চার ফরম্যাটে আমরা এটাও এই চার ফরম্যাটে প্রকাশ করতে পারি। তো এই প্রতীকগুলো আমরা ব্যবহার করে থাকি সাধারণত মূল্যবান সূচক সংখ্যা নির্ণয় করার জন্য। মূল্যবান সূচক সংখ্যা আর সূচক সংখ্যাটা আমরা তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে ভিএন ইকুয়াল টু সামেশন পিএন কিউএন ডিভাইডেড বাই সামেশন কিউ নট পি নট কিউ নট ইন্টু 100 সামেশন পিএন কিউএন ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ নট সামেশন পি নট কিউ নট ইন্টু 100। এই হচ্ছে গাণিতিকভাবে বা প্রতীকের সাহায্যে যদি আমরা প্রকাশ করতে চাই মূল্যবান সূচক সংখ্যাকে, অর্থাৎ চলতি বছরের মূল্য এবং পরিমাণের গুণফল ডিভাইডেড বাই ভিত্তি বছরের মূল্য এবং পরিমাণের গুণফল, এইকে আমরা মূল্যবান সূচক সংখ্যা বলে। এখন আমরা একটা উদাহরণ দেখতে চাই, এই সংক্রান্ত একটা উদাহরণ দেখি। উদাহরণটা দেখি, ধরি 1999 সাল ও 2000 সালে প্রতি কুইন্টাল চালের মূল্য যথাক্রমে 1500 টাকা ও 1800 টাকা এবং উক্ত সময়ে কোনো পরিবারের ব্যবহৃত চালের পরিমাণ যথাক্রমে 10 কুইন্টাল এবং 11 কুইন্টাল। তাহলে 1999 সালের সাপেক্ষে 2000 সালের মূল্যবান সূচক সংখ্যা হবে, মূল্যবান সূচক সংখ্যা কি হবে? তাহলে পরে মূল্যবান সূচক সংখ্যা যদি আমরা দুইটা সাল দেওয়া আছে 1999 এবং 2000 সাল, এবং সেখানে মূল্য দেওয়া আছে চালের কুইন্টাল, 1 কুইন্টাল চালের মূল্য 2099 সালে ছিল 1500 টাকা, 2000 সালে ছিল সেটা 1800 টাকা এবং 2000 সালে তার ব্যবহারের পরিমাণ ছিল বা কোয়ান্টিটি ছিল 1999 সালে 10 কুইন্টাল এবং 2000 সালে সেটা 11 কুইন্টাল। তাহলে পরে যে মূল্যমানের যে পরিবর্তন হয়েছে সেটা আমরা কিভাবে করতে পারি? এখানে তথ্য যা দেওয়া আছে, আমাদের উদাহরণে যে তথ্য দেওয়া আছে তথ্য অনুযায়ী চলতি বছরের মূল্য দেওয়া আছে 1800 টাকা। চলতি বছরের মূল্য দেওয়া আছে, চলতি বছরের পরিমাণ কিউ এন দেওয়া আছে 11 কুইন্টাল, ভিত্তি বছরের মূল্য দেওয়া আছে 1500 টাকা এবং ভিত্তি বছরের পরিমাণ দেওয়া আছে 10 কুইন্টাল। তাহলে পরে আমাদের এই সূত্রের সবগুলো আইটেমই আমাদের জানা, এই সূত্রের সবগুলো আইটেমই যদি আমাদের জানা থাকে তাহলে পরে সেখান থেকে এখন এই সূত্রে যদি আমরা মান বেশি বসাই তাহলে পরে পেয়ে যাব 1800 ইন্টু 11 ডিভাইডেড বাই 1500 ইন্টু 10। তাহলে পরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 132। এই 132 হচ্ছে কি ওই পরিবারের চালের মূল্যবান 1999 সালের তুলনায় 2000 সালে, 1999 সালের তুলনায় 2000 সালে কি 32% বৃদ্ধি পেয়েছে। 32% কিভাবে পেলাম? 32 মাইনাস 100, তোমার মার তার হচ্ছে 32% বৃদ্ধি পেয়েছে ওই পরিবারের মূল্যবান, অর্থাৎ চালের খরচ 1999 সালের তুলনায় 2000 সালে 32% বৃদ্ধি পেয়েছে। এই আছে আমরা মূল্যবান সূচক সংখ্যা দিয়ে বুঝতে পারি। তো আমরা যে পর্যন্ত আজকে দেখলাম, আমরা সূচক সংখ্যার প্রকারভেদ পর্যন্ত দেখলাম। আমরা বলেছি সূচক সংখ্যার প্রকারভেদ 3 প্রকার: মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা এবং মূল্যবান সূচক সংখ্যা। এই পর্যন্ত আজকে আমরা শেষ করতে যাচ্ছি। আগামী ক্লাসে আবার এরপর থেকে কথা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।